হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের সিক্স সেমিস্টারের সিসি 14-এর সিলেবাসটি। এই পেপারটি হলো ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2। এই সিলেবাসটি আলোচনা করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই সিলেবাসটি অতি সংক্ষিপ্ত এবং এই সিলেবাসে যতটুকু দেওয়া আছে এই সিলেবাসটা কিন্তু ঠিক এইটুকু না, এর বাইরে আরও অনেক তোমাদেরকে পড়তে হবে। সেই জন্য এই সিলেবাসটি তোমরা ভালোভাবে বুঝে নাও। প্রথমে দেখো মডিউল 1, দেখো মডিউল 1-এ রামমোহন রায়, রাইটস, পণ্ডিতা রমাবাই, জেন্ডার এবং বিবেকানন্দের আইডিয়াল সোসাইটি। দেখো রামমোহন রায়ের যখনই শুধুমাত্র তুমি এখানে পড়ছো রাইটস, তার মানে বিভিন্ন অধিকার সম্পর্কিত রামমোহন রায়ের যে বক্তব্য বা ধারণা সেগুলো পড়তে হবে। এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, তবে এইটুকু পড়লে হবে না। এর সাথে সাথে একটা বিষয় মাথায় রাখো, যখনই রামমোহন রায় বিভিন্ন অধিকারের কথা বলছেন তার মানে সেগুলি হচ্ছে উদারনৈতিক ভাবধারা। তবে একটা প্রশ্ন আসতে পারে যে রামমোহন রায় কি ভারতবর্ষে উদারনৈতিক ভাবধারা প্রবর্তন করেছিলেন, বা রামমোহন রায় কি ব্যক্তি স্বাধীনতার প্রবর্তক ছিলেন? সেই প্রেক্ষাপটে কিন্তু রামমোহন রায়কে পড়তে হবে। দ্বিতীয়ত দেখো পণ্ডিতা রমাবাই, এক্ষেত্রে জেন্ডার সম্পর্কিত পণ্ডিতা রমাবাইয়ের ধ্যান ধারণা তোমাদেরকে পড়তে হবে। এর বাইরে সমকালীন ভারতবর্ষে নারী জাতির উন্নতির জন্য পণ্ডিতা রমাবাইয়ের যে অবদান সেগুলো কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে। তারপরে দেখো স্বামী বিবেকানন্দের আইডিয়াল সোসাইটি, আদর্শ সমাজ। তো আদর্শ সমাজের যে ধারণা বিবেকানন্দ দিয়েছিলেন সেই আদর্শ সমাজ আমাদেরকে পড়তে হবে। এবার দেখো মডিউল 2, মডিউল 2-তে আছে গান্ধী, আম্বেদকর এবং রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো গান্ধীজির ক্ষেত্রে শুধুমাত্র দেয়া আছে স্বরাজ। এখন তোমাদের মনে হতে পারে যে স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা পড়লেই হবে, কিন্তু আসলে না। এই স্বরাজের মধ্যে সমস্ত কিছু অন্তর্ভুক্ত আছে। সেই প্রেক্ষাপটে গান্ধীজিকে পড়তে হবে, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, গান্ধীজির অসি পরিষদের ধারণা, রামরাজ্য সম্পর্কে গান্ধীজির ধারণা, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণা, সমস্তটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো আম্বেদকরের সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়। এখন এই সামাজিক ন্যায় পড়তে গেলে তোমাকে অবশ্যই বি.আর. আম্বেদকরের যে দলিত আন্দোলন, দলিতদের নিয়ে বি.আর. আম্বেদকরের যে আন্দোলন ছিল সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য, ওই প্রেক্ষাপটে ডক্টর বি.আর. আম্বেদকরকে পড়তে হবে। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্রিটিক অফ ন্যাশনালিজম, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর উগ্র জাতীয়তাবাদকে যেভাবে সমালোচনা করেছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে যে দৃষ্টিতে দেখেছিলেন সেটা পড়তে হবে। কিন্তু এখানেই শেষ নয়, সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর জাতি সম্পর্কে কি বলেছেন বা আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে কি বলেছেন সবটাই কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে। এবারে দেখো মডিউল 3, এক্ষেত্রে আমাদেরকে পড়তে হচ্ছে ইকবাল, সাভারকার, পণ্ডিত নেহেরু এবং রাম মনোহর লোহিয়া। তো ইকবালের দেখো শুধুমাত্র কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় সম্পর্কে ইকবালের ধারণা, এটা তো দেখে বুঝতে পারলে, কিন্তু এখানেই শেষ নয়। এর বাইরে তোমাদেরকে পড়তে হবে যে ইকবালের রাজনৈতিক যে চিন্তা, ইকবালের রাজনৈতিক চিন্তা এবং রাজনৈতিক ক্ষেত্রে ইকবালের চিন্তার তাৎপর্য, এই সমস্তটাই পড়তে হবে। এবার সাভারকারের হিন্দুত্বটা পড়তে হবে, সেই সঙ্গে হিন্দু জাতীয়তাবাদ সম্পর্কে সাভারকারের ধারণা কী সেটাও পড়তে হবে। হিন্দু ধর্ম সম্পর্কে সাভারকারের ধারণা কেমন ছিল সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপর পণ্ডিত নেহেরুর ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ পণ্ডিত নেহেরু ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝিয়েছেন সেটা তোমাদেরকে পড়তে হবে। এবং শেষ হচ্ছে রাম মনোহর লোহিয়া, তার সমাজতন্ত্রবাদ বা সমাজবাদ, এটা পড়তে হবে। এবং তোমরা এইটা পড়তে গিয়ে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা জানি কার্ল মার্কস সমাজতন্ত্রবাদের কথা বলেছিলেন বা সমাজতন্ত্রের কথা বলেছিলেন। তো কার্ল মার্কসের ধ্যান ধারণার সঙ্গে রাম মনোহর লোহিয়ার ধ্যান ধারণার অনেক কিছু মিল থাকলেও কিছু পার্থক্য ছিল। তো এক্ষেত্রে রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্রবাদ পড়তে গিয়ে মার্কসের সাথে তার যে সমস্ত বিষয়ে মিল ছিল এবং যে সমস্ত বিষয়ে পার্থক্য ছিল
সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়তে হবে। তো সো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য আজকের সিলেবাসের আলোচনা। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।